আমার বাবা আমার স্বামী হতে চান ও দক্ষিণ ভারতের হাম্পি শহরের প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আমার বান্ধবী লতিকাকে ফোনে বলছিলাম। লতিকা ফোনের ওপাশে হেসে উঠল, ভেবেছিল আমি মজা করছি। কিন্তু আমার কাপা গলা শুনে বুঝল আমি একদম সিরিয়াস। সাবিত্রী, তুমি কি পাগল হয়ে গেছ? বাবা মেয়ে বিয়ে করতে পারে না, লতিকা চিৎকার করে উঠল। আমি হাম্পির প্রাচীন ভিটোপলা মন্দিরের দিকে তাকিয়েছিলাম। কর্ণাটকের বেলারি জেলার এই ঐতিহাসিক স্থান এখন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। এই মন্দিরের সামনেই আমার বাবা আনন্দ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গতকাল। লতিকা, আমি সত্যি বলছি। বাবা আমাকে বলেছেন তিনি আমাকে বিয়ে করবেন। তিনি বলছেন আমরা দুজন একসাথে কেরালা চলে যাব। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা সেখানে স্বামী স্ত্রী হিসেবে থাকব। সাবিত্রী, এটা অন্যায়, এটা পাপ, লতিকা বলল। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। হাম্পির এই প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম আমার জীবন কেমন করে এতটা বিপর্যস্ত হয়ে গেল। আমি কি করব? বাবা আমাকে বলেছেন যে আমি যদি তার কথা না শুনি, তাহলে তিনি আমার মায়ের ছবি নিয়ে সবার কাছে একটা ভয়ঙ্কর সত্য প্রকাশ করে দিবেন। আমি কাঁদতে কাঁদতে বললাম। কি সত্য? লতিকা জিজ্ঞেস করল। আমি জানি না। কিন্তু বাবা বললেন এমন কিছু যা আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিবে। আমি বুঝতে পারছি না কি করব। সাবিত্রী, তুমি পুলিশে যাও, লতিকা বলল। আমি কিভাবে যাব? এটা আমার বাবা। আর আমার মায়ের কথা কি? এতদিন পর এসে তিনি আমাকে এরকম করছেন কেন? এই সময় আমার পিছনে একটা ছায়া পড়ল। আমি চমকে উঠে পিছনে তাকালাম। বাবা আমার দিকে এগিয়ে আসছিলেন। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। সাবিত্রী, তুমি কার সাথে কথা বলছিলে? বাবা আমাকে জিজ্ঞেস করলেন। আমি থতমত খেয়ে গেলাম। কেউ না, বাবা। গি মিথ্যা কথা, বাবা চিৎকার করে উঠলেন। আমি শুনেছি তুমি কি বলছিলে। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ। আমি পিছনে হটতে লাগলাম। না বাবা, আমি। চুপ করো, তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল। তুমি আমার সাথে আসছ? এখনই? আমি দৌড়াতে শুরু করলাম। আমি জানতাম না কোথায় যাচ্ছি, শুধু চারপাশের পর্যটকদের ভিড়ের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছিলাম। হাম্পির প্রাচীন খণ্ডহর আমার চারপাশে ঘিরে ছিল। সেখানে কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। শুধু টুকরো টুকরো পাথর আর ভাঙা মন্দির। পিছনে তাকিয়ে দেখলাম বাবা আমার পিছু নিয়েছেন। আমি আরও জোরে দৌড়াতে লাগলাম। হঠাৎ আমার পা একটা পাথরে আটকে গেল। আমি পড়ে গেলাম। উঠে দাঁড়াতে গিয়ে দেখলাম আমার হাঁটুতে রক্ত বের হচ্ছে। সাবিত্রী, বাবা চিৎকার করে ডাকলেন। আমি আবার দৌড়াতে লাগলাম। আমি একটা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। সেখানে কেউ ছিল না। আমি একটা অন্ধকার কোণে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি বাবার পায়ের শব্দ শুনতে পেলাম। তিনি মন্দিরের ভিতরে ঢুকলেন। সাবিত্রী, তুমি কোথায়? তিনি ডাকলেন। আমি জানি তুমি এখানে আছো গু। আমি নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। তুমি কেন বুঝতে পারছ না? তিনি বললেন। এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি চুপ করে থাকলাম। তোমার মা যদি জানত। তিনি আমার কাছাকাছি এসে থামলেন। সাবিত্রী, আমি জানি তুমি এখানে আছো গু। হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম। কেউ একজন মন্দিরে ঢুকছে। কি হচ্ছে এখানে? একজন পুরুষ জিজ্ঞেস করল। আপনি কি ঠিক আছেন? আমি উকি মেরে দেখলাম একজন লোক বাবার দিকে এগিয়ে আসছে। লোকটি ছিল প্রায় ৩০ বছর বয়সী, লম্বা আর কালো চশমা পরা। হ্যাঁ, আমি ঠিক আছি, বাবা বললেন। আমি শুধু আমার মেয়েকে খুঁজছি। আপনার মেয়ে? লোকটি জিজ্ঞেস করল। হ্যাঁ, সে ভয় পেয়ে এখানে লুকিয়েছে। গি আমার হার্টবিট বেড়ে গেল। আমি জানতাম না কি করব। যদি লোকটি চলে যায়, বাবা আমাকে ধরে ফেলবেন। আপনার মেয়ের নাম কি? লোকটি জিজ্ঞেস করল। সাবিত্রী, বাবা উত্তর দিলেন। লোকটি একটু থামল। আপনার নাম? আনন্দ। আনন্দ শর্মা গু। লোকটি আমার বাবার দিকে তাকিয়ে রইল। আপনি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি, বাবা বললেন। আপনি একা এসেছেন? না, আমার মেয়ে আমার সাথে আছে। আমি তাকে খুঁজছি। লোকটি চারপাশে তাকালো। এখানে কেউ নেই। হয়তো সে বাইরে গেছে। গি
আমি এই সুযোগ নিয়ে আস্তে আস্তে মন্দিরের পিছনের দিকে সরে যেতে লাগলাম। সেখানে একটা ভাঙা দেয়াল ছিল। আমি সেখান দিয়ে বের হয়ে যেতে পারি। না, আমি নিশ্চিত সে এখানেই আছে, বাবা জোর দিয়ে বললেন। আমি প্রায় পিছনের দরজার কাছে পৌঁছে গিয়েছিলাম। হঠাৎ আমার পা থেকে একটা পাথর সরে গেল। এটা একটা শব্দ করল। বাবা এবং লোকটি দুজনেই সেই দিকে তাকাল। ওখানে কে? লোকটি জিজ্ঞেস করল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগল। আপনি কি সাবিত্রী? আমি মাথা নাড়লাম। আপনার বাবা আপনাকে খুঁজছেন, লোকটি বলল। আমি তার সাথে যেতে চাই না, আমি ফিসফিস করে বললাম। কেন? লোকটি জিজ্ঞেস করল। আমি উত্তর দিতে পারলাম না। সাবিত্রী, চলো বাড়ি যাই, বাবা আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি পিছনে হটতে লাগলাম। না বাবা, আমি যাব না। কি হয়েছে? লোকটি জিজ্ঞেস করল। কিছু না, বাবা উত্তর দিলেন। একটা ছোট পারিবারিক ঝগড়া। আমরা ঠিক করে নেব। আমি যাব না, আমি আবার বললাম। বাবা আমাকে আমি থেমে গেলাম। কি? লোকটি জিজ্ঞেস করল। বাবা আমার দিকে তাকালেন। তার চোখে আমি হুমকি দেখতে পেলাম। আমাকে বিয়ে করতে চান? আমি শেষ করলাম। কি? লোকটি বিশ্বাস করতে পারল না। সে মিথ্যা বলছে, বাবা তাড়াতাড়ি বললেন। সে মানসিকভাবে অসুস্থও। বাবা আমাকে বলেছেন আমরা একসাথে কেরালায় চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি বললাম। এটা বাজে কথা, বাবা চিৎকার করে উঠলেন। লোকটি আমার দিকে তাকাল, তারপর বাবার দিকে। আমি মনে করি আমাদের একটু কথা বলা দরকার, সে বাবাকে বলল। আমার মেয়ের সাথে আমার কথা বলার দরকার আছে, বাবা জোর দিয়ে বললেন। আপনি এখানে দাঁড়ান, লোকটি বাবাকে বলল। আমি আপনার মেয়ের সাথে কথা বলি। বাবা প্রতিবাদ করতে যাচ্ছিলেন, কিন্তু লোকটি তার পকেট থেকে কিছু একটা বের করল। আমি পুলিশ, সে বলল। অনুগ্রহ করে সহযোগিতা করুন। বাবা চুপ করে গেলেন। লোকটি আমার কাছে এসে ফিসফিস করে বলল, আপনি কি নিরাপদ বোধ করছেন? আমি মাথা নাড়লাম। না। আপনি কি সত্যি বলছেন? আপনার বাবা কি আপনাকে বিয়ে করতে চান? আমি আবার মাথা নাড়লাম। হ্যাঁ। তিনি আমাকে হুমকি দিয়েছেন যে আমি যদি রাজি না হই, তিনি আমার মায়ের সম্পর্কে কিছু একটা প্রকাশ করে দিবেন। লোকটি ভ্রু কুঁচকাল। বুঝেছি। আপনি আমার সাথে আসুন। আমি কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ স্টেশনে, সে উত্তর দিল। আমার নাম রাহুল। আমি আপনাকে সাহায্য করব। আমি রাহুলের সাথে গেলাম। বাবা আমাদের পিছনে পিছনে আসতে লাগলেন। পুলিশ স্টেশনে রাহুল আমাকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে একজন মহিলা অফিসার ছিলেন। এই হলো সাবিত্রী, রাহুল আমাকে পরিচয় করিয়ে দিল। তার বাবা তাকে বিয়ে করতে চান। মহিলা অফিসার আমার দিকে তাকালেন। বসো সাবিত্রী। তুমি আমাকে সব বলো। আমি সব বললাম। কিভাবে আমার বাবা বছরের পর বছর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কিভাবে তিনি হঠাৎ করে ফিরে এসেছিলেন এবং আমাকে এই ভ্রমণে নিয়ে এসেছিলেন। আর কিভাবে গতকাল রাতে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমি বিশ্বাস করতে পারিনি, আমি বললাম। তিনি বললেন তিনি আমাকে ভালোবাসেন, সে ভালোবাসা বাবা মেয়ের মতো নয়। তিনি বললেন আমি তার আসল মেয়ে নই। কি? মহিলা অফিসার জিজ্ঞেস করলেন। তিনি বললেন আমার মা আমাকে গোপনে অন্য কারো সাথে সম্পর্ক করে জন্ম দিয়েছিলেন। তিনি বললেন তিনি সেটা জানতেন, কিন্তু আমাকে নিজের মেয়ে হিসেবেই বড় করেছিলেন। এখন তিনি আমাকে বিয়ে করতে চান কারণ তিনি বলছেন আমরা রক্তের সম্পর্কে আবদ্ধ নই। মহিলা অফিসার এবং রাহুল একে অপরের দিকে তাকালেন। তোমার মা কোথায়? মহিলা অফিসার জিজ্ঞেস করলেন। তিনি মারা গেছেন, আমি উত্তর দিলাম। 3 বছর আগে ক্যান্সারে। তাহলে তুমি এখন কার সাথে থাকো? আমি আমার মামার বাড়িতে থাকি। আমার মামা এবং মামি আমাকে দেখাশোনা করেন। তারা জানেন তুমি এখানে এসেছ? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। বাবা তাদের কাছে এসে বললেন তিনি আমাকে নিয়ে ভ্রমণে যেতে চান। তারা রাজি হয়ে গেলেন কারণ তারা ভেবেছিলেন এটা আমাদের সম্পর্ক ভালো করবে। তোমার বয়স কত সাবিত্রী? মহিলা অফিসার জিজ্ঞেস করলেন। 18, আমি উত্তর দিলাম। তাহলে তুমি প্রাপ্তবয়স্ক, তিনি বললেন। তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি বাড়ি ফিরে যেতে চাই, আমি বললাম। আমার মামার কাছে আমরা তাদের খবর দেব, রাহুল বলল।
তারা তোমাকে নিতে আসবেন গু। ঠিক সেই সময় দরজা খুলে গেল। বাবা ভিতরে ঢুকলেন। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই, তিনি বললেন। আপনি এখানে থাকতে পারবেন না, মহিলা অফিসার বললেন। সে আমার মেয়ে। আপনার মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, রাহুল বলল। আপনি এখন তার সাথে কথা বলতে পারবেন না গি। বাবা আমার দিকে তাকালেন। সাবিত্রী, তুমি আমার সাথে এটা করছ? আমি নিচের দিকে তাকালাম। তুমি জানো আমি সত্যি বলছি। তুমি আমার মেয়ে নও। আপনি এখান থেকে যান, মহিলা অফিসার বাবাকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে গেলেন। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ঠিক আছো? আমি মাথা নাড়লাম। আমি ভাবছি বাবা সত্যি বলছেন কিনা। আমি কি আসলেই তার মেয়ে নই? এটা কোনো পার্থক্য করে না, রাহুল বলল। যদি তিনি তোমাকে বাবা হিসেবে বট করে থাকেন, তাহলে তিনি তোমার বাবা। তিনি তোমাকে বিয়ে করতে পারেন না গি। আমি চুপ করে রইলাম। তোমার মামার নম্বর দাও, রাহুল বলল। আমরা তাদের খবর দেব। আমি তাদের নম্বর দিলাম। রাহুল তাদের ফোন করল এবং পরিস্থিতি ব্যাখ্যা করল। মামা বললেন তারা অবিলম্বে রওনা হবেন। সেই রাতে আমি পুলিশ স্টেশনেই থাকলাম। পরের দিন সকালে মামা এবং মামি এসে পৌঁছালেন। সাবিত্রী, মামি আমাকে জড়িয়ে ধরলেন। তুমি ঠিক আছো? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা জানতাম না, মামা বললেন। আমরা যদি জানতাম ঘু। এটা তোমাদের দোষ নয়, আমি বললাম। বাবা কোথায়? মামা জিজ্ঞেস করলেন। তিনি হেফাজতে আছেন, রাহুল বলল। আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। মামা নিঃশ্বাস ফেললেন। আমি বিশ্বাস করতে পারছি না আনন্দ এরকম করতে পারে গি। আপনারা কতদিন ধরে তাকে চেনেন? রাহুল জিজ্ঞেস করল। আমার বোন যখন তাকে বিয়ে করে তখন থেকে, মামা উত্তর দিলেন। প্রায় ২০ বছর হবে। তিনি বলছেন সাবিত্রী তার মেয়ে নয়, রাহুল বলল। মামা এবং মামি একে অপরের দিকে তাকালেন। এটা সত্য? আমি জানতে চাইলাম। মামি আমার হাত ধরলেন। আমরা জানি না, সাবিত্রী। তোমার মা কখনো এরকম কিছু বলেনি গি। আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমরা বাড়ি যাব, মামা বললেন। এই বিশ্বাসটা নিয়ে আমরা আর চিন্তা করব না গি। রাহুল আমাদের বিদায় জানাল। যদি তোমাদের আর কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে, সে আমাকে একটা কার্ড দিল। আমরা বাড়ি ফিরে গেলাম। কিন্তু আমি ভুলতে পারছিলাম না বাবা কি বলেছিলেন। আমি কি সত্যিই তার মেয়ে নই? কয়েক মাস পরে আমি কলেজে ভর্তি হলাম। আমি নতুন জীবন শুরু করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত। আমি কে? একদিন আমি মামার সাথে কথা বলতে গেলাম। তিনি তখন তার স্টাডি রুমে বসে কিছু পুরনো কাগজপত্র দেখছিলেন। মামা, আমি ডাকলাম। তিনি আমার দিকে তাকালেন। কি সাবিত্রী? আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? অবশ্যই, তিনি বললেন। বসো। আমি তার সামনের চেয়ারে বসলাম। আমি সত্যিটা জানতে চাই, আমি বললাম। আমি কি আসলেই বাবার মেয়ে? মামা দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি তুমি একদিন এই প্রশ্ন করবে গে। আপনি জানেন? আমি অবাক হলাম। হ্যাঁ। এটা একটা জটিল ব্যাপার, সাবিত্রী গু। আমাকে বলুন, আমি জোর দিলাম। মামা একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমার মা আমাদের বলেছিলেন যে আনন্দ তোমার বাবা নয় গু। আমার শ্বাস আটকে গেল। তাহলে আমার আসল বাবাকে? আমরা জানি না। তোমার মা কখনো বলেনি গি। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু তবুও আপনারা বাবাকে আমার সাথে যেতে দিয়েছিলেন? আমরা জানতাম না সে এমন কিছু করবে, মামা বললেন। আমরা ভেবেছিলাম সে সত্যিই তোমার সাথে সম্পর্ক ভালো করতে চায় গু। আমি চুপ করে রইলাম। আমার মাথা ঘুরছিল। আমি দুঃখিত সাবিত্রী, মামা বললেন। আমরা তোমাকে আগে বলিনি কারণ তোমার মা চেয়েছিলেন তুমি আনন্দকেই তোমার বাবা হিসেবে জানো গো। আমি আমার আসল বাবাকে খুঁজে বের করতে চাই, আমি বললাম। মামার চোখ বড় হয়ে গেল। তুমি কি নিশ্চিত? এটা বেশ কঠিন হতে পারে গি। আমি নিশ্চিত, আমি দৃঢ়ভাবে বললাম। পরের কয়েকদিন আমি ভাবতে থাকলাম কিভাবে আমার আসল বাবাকে খুঁজব। আমার কাছে কোনো সূত্র ছিল না। আমার মা মারা গেছেন, আর বাবা, আমি মনে মনে তাকে এখনও বাবা বলেই ভাবি, জেলে আছেন। হঠাৎ একদিন আমি একটা চিঠি পেলাম। এটা ছিল রাহুলের কাছ থেকে, সেই পুলিশ অফিসার যে আমাকে হাম্পিতে সাহায্য করেছিল।
প্রিয় সাবিত্রী, চিঠিতে লেখা ছিল, আশা করি তুমি ভালো আছো। আমি তোমার জন্য খবর আছে। তোমার বাবা আনন্দ জামিনে ছাড়া পেয়েছেন। তিনি তোমার সাথে যোগাযোগ করতে চান। তিনি বলেছেন তিনি তোমাকে কিছু দেখাতে চান যা তোমার মায়ের সম্পর্কে সত্যি। অনুগ্রহ করে আমাকে জানাও তুমি তার সাথে দেখা করতে চাও কিনা। যদি চাও, আমি তোমার সাথে থাকব এবং নিশ্চিত করব যে তুমি নিরাপদ থাকো গু। চিঠিটা পড়ে আমি দ্বিধাগ্রস্ত হলাম। আমি বাবার সাথে দেখা করতে চাই না। কিন্তু আমি আমার আসল বাবা সম্পর্কে জানতে চাই। হয়তো বাবা কিছু জানেন। আমি রাহুলকে ফোন করলাম এবং বললাম আমি বাবার সাথে দেখা করতে রাজি আছি, কিন্তু শুধুমাত্র রাহুলের উপস্থিতিতে। পরের সপ্তাহে আমি এবং রাহুল একটা ছোট কাফেতে বাবার সাথে দেখা করলাম। বাবা অনেক বদলে গেছেন। তিনি রোগা হয়ে গেছেন আর তার চোখের নিচে কালো দাগ পড়েছে। সাবিত্রী, তিনি আমাকে দেখে মুচকি হাসলেন, তুমি এসেছ গু। আমি মাথা নাড়লাম। আপনি কি দেখাতে চান? তিনি একটা ফাইল বের করলেন। এটা তোমার মায়ের ডায়েরি। আমি এটা তোমাকে দিতে চাই উ। আমি ফাইলটার দিকে তাকালাম। কোথায় পেলেন এটা? তোমার মা যখন মারা যান, আমি তার জিনিসপত্র সংগ্রহ করি। এটা তার বিশেষ জিনিসগুলোর মধ্যে ছিল উ। আমি ফাইলটা নিলাম। ধন্যবাদ উ। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, বাবা বললেন। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি, সাবিত্রী। আমি যা করেছি তা ভুল ছিল। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি শুধু তোমাকে হাম্পি থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলাম গ। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ তোমার আসল বাবা সেখানে আছেন, তিনি বললেন। আমি হতবাক হয়ে গেলাম। কি? হ্যাঁ। তোমার মা তার ডায়েরিতে লিখেছিলেন। তোমার আসল বাবা একজন প্রত্নতত্ত্ববিদ যিনি হাম্পিতে কাজ করেন। তার নাম অরুণ কাশ্যপ গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আপনি কি এতদিন জানতেন? বাবা মাথা নাড়লেন। না। আমি তোমার মায়ের ডায়েরি সম্প্রতি পড়েছি। যখন আমি জানলাম তোমার আসল বাবা হাম্পিতে আছেন, আমি ভয় পেয়ে গেলাম। আমি চেয়েছিলাম তোমাকে সেখান থেকে দূরে নিয়ে যেতে। কিন্তু আমি তোমাকে সঠিকভাবে বোঝাতে পারিনি গিয়ে। তাই আপনি আমাকে বিয়ে করার কথা বলেছিলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি জানি এটা পাগলামি, বাবা বললেন। আমি ঠিকমতো চিন্তা করতে পারছিলাম না। আমি শুধু তোমাকে হারাতে চাইনি গিয়ে। রাহুল, যে এতক্ষণ চুপ করেছিল, বলল, আমরা এই অরুণ কাশ্যপ সম্পর্কে জানতে পারি? বাবা মাথা নাড়লেন। তিনি হাম্পিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জন্য কাজ করেন। তিনি সেখানকার প্রাচীন মন্দিরগুলো নিয়ে গবেষণা করেন গ। আমি ফাইলটা খুললাম। এটা আমার মায়ের ডায়েরি ছিল। আমি পাতাগুলো উল্টাতে লাগলাম। মায়ের হাতের লেখা আমাকে কাঁদিয়ে দিল। পাতাগুলোর মধ্যে আমি একটা এন্ট্রি খুঁজে পেলাম যেখানে মা লিখেছিলেন, আজ আমি আবার অরুণের সাথে দেখা করলাম। তার সাথে কথা বলা সবসময় আমাকে খুশি করে। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তাকে ভালোবাসি গু। আরেকটা এন্ট্রিতে মা লিখেছিলেন, আমি গর্ভবতী। আমি জানি এটা অরুণের সন্তান। আমি আনন্দকে কি বলবো? আমি অবাক হয়ে ডায়েরিটা পড়তে লাগলাম। আমার মা এবং অরুণের প্রেমের গল্প একটু একটু করে আমার সামনে উন্মোচিত হতে লাগল। আমি অরুণ কাশ্যপের সাথে দেখা করতে চাই, আমি বললাম। তুমি কি নিশ্চিত? রাহুল জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ। আমি আমার আসল বাবাকে চিনতে চাই উ। আমি তোমাকে সাহায্য করব, বাবা বললেন। আমি তোমার সাথে যাব উ। না, আমি দৃঢ়ভাবে বললাম। আমি একা যাব উ। একা না, রাহুল বলল। আমি তোমার সাথে যাব উ। আমি একটু ভেবে রাজি হলাম। পরের সপ্তাহে আমি এবং রাহুল আবার হাম্পি গেলাম। এবার আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে গেলাম। আমরা অরুণ কাশ্যপের সাথে দেখা করতে চাই, রাহুল অফিসের লোকদের বলল। অরুণ স্যার এখন ক্ষেত্রে আছেন, একজন কর্মী বলল। তিনি ভিটোপলা মন্দিরে কাজ করছেন গ। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সেই একই মন্দির যেখানে আমি প্রথম বাবার কাছ থেকে পালিয়েছিলাম। আমরা ভিটোপলা মন্দিরে গেলাম। সেখানে কিছু লোক প্রাচীন পাথরের উপর কাজ করছিলেন। একজন লোক নির্দেশনা দিচ্ছিলেন। তিনি ছিলেন প্রায় ৫-০ বছর বয়সী, লম্বা, রোগা এবং চশমা পরা। অরুণ কাশ্যপ, রাহুল তাকে ডাকল। লোকটি ঘুরে তাকালেন। হ্যাঁ। আমরা আপনার সাথে কথা বলতে চাই, রাহুল বলল। কিসের ব্যাপারে? তিনি জিজ্ঞেস করলেন। বিশেষ ব্যাপারে, আমি বললাম।
ব্যক্তিগত তিনি আমার দিকে তাকালেন। হঠাৎ করে তার চোখ বড় হয়ে গেল। তুমি কি? আমি জিজ্ঞেস করলাম। তুমি শিপ্রার মতো দেখতে, তিনি বললেন। তুমি কি আমি সাবিত্রী, আমি বললাম। শিপ্রা আমার মা তিনি সেখানেই থমকে গেলেন। শিপ্রার মেয়ে? আমি মাথা নাড়লাম। তিনি চারপাশে তাকালেন। এখানে না। আমরা আমার অফিসে যাই আমরা তার অফিসে গেলাম। এটা ছিল একটা ছোট ঘর, বইয়ে ভর্তি। দেয়ালে প্রাচীন হাম্পির ছবি আর নকশা টাঙানো ছিল। বসো, তিনি বললেন। আমরা বসলাম। তুমি কিভাবে আমাকে খুঁজে পেলে? তিনি জিজ্ঞেস করলেন। আমি মায়ের ডায়েরি দেখালাম। তিনি ডায়েরিটা হাতে নিলেন। শিপ্রার ডায়েরি, তিনি ফিসফিস করে বললেন। আমি জানতাম না সে ডায়েরি লিখত আপনি কি জানতেন আমি আপনার মেয়ে? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। তিনি আমার দিকে তাকালেন। হ্যাঁ, আমি জানতাম তাহলে আপনি কখনো আমার সাথে যোগাযোগ করেননি কেন? শিপ্রা চেয়েছিল না, তিনি বললেন। সে চেয়েছিল তুমি স্বাভাবিক জীবন যাপন করো। সে ভয় পেয়েছিল যে আমাদের সম্পর্ক প্রকাশ হয়ে গেলে তোমার জীবন জটিল হয়ে যাবে আপনি এবং আমার মা আমি থেমে গেলাম। আমরা প্রেমে পড়েছিলাম, তিনি বললেন। আমি এখানে আর্কিওলজিস্ট হিসেবে কাজ করতাম। তোমার মা এসেছিল গবেষণা করতে। সে ছিল ইতিহাসের অধ্যাপক। আমরা দেখা করলাম, কথা বললাম এবং তিনি থামলেন। আমরা একে অপরকে ভালোবাসতাম। কিন্তু সে বিবাহিত ছিল। সে আনন্দকে ছাড়তে পারেনি আপনি জানতেন সে গর্ভবতী? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ। আমি তাকে বলেছিলাম আমরা একসাথে থাকতে পারি। কিন্তু সে বিবাহবিচ্ছেদ করতে চায়নি। সে আনন্দকে আঘাত করতে চায়নি তাই সে চলে গেল, আমি বললাম। হ্যাঁ। সে কলকাতায় ফিরে গেল এবং তোমাকে জন্ম দিল। আমি মাঝে মাঝে তোমাদের খবর পেতাম। কিন্তু আমি কখনো সরাসরি যোগাযোগ করিনি আমার মা মারা গেছেন, আমি বললাম। তিনি মাথা নাড়লেন। আমি জানি। আমি খবর পেয়েছিলাম আপনি তার শেষকৃত্যে আসেননি? আমি এসেছিলাম, তিনি বললেন। কিন্তু আমি দূর থেকে দেখেছিলাম। আমি নিজেকে প্রকাশ করিনি আমি চুপ করে রইলাম। আমি জানতাম না কি বলবো। তুমি এখন কি করো? তিনি জিজ্ঞেস করলেন। আমি কলেজে পড়ি, আমি উত্তর দিলাম। ইতিহাস নিয়ে তিনি হাসলেন। তোমার মায়ের মতো আমি মাথা নাড়লাম। তুমি কি তিনি থামলেন। তুমি কি আমাকে চিনতে চাও? আমি তার দিকে তাকালাম। তিনি আমার আসল বাবা। আমি সারা জীবন ভেবেছিলাম আনন্দ আমার বাবা। এখন আমি জানি তিনি নন। এই লোকটি আমার আসল বাবা। হ্যাঁ, আমি বললাম। আমি আপনাকে চিনতে চাই তিনি হাসলেন। আমি খুব খুশি সেদিন আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি আমাকে তার কাজ দেখালেন, হাম্পির ইতিহাস সম্পর্কে বললেন এবং আমার মায়ের সাথে তার প্রেমের গল্প বললেন। দিন শেষে যখন আমরা বিদায় নিচ্ছিলাম, তিনি বললেন, সাবিত্রী, আমি জানি এটা তোমার জন্য কঠিন। কিন্তু আমি আশা করি তুমি আমাকে তোমার জীবনে জায়গা দেবে আমি মাথা নাড়লাম। আমি চেষ্টা করব কলকাতায় ফিরে আসার পর আমি এবং অরুণ, আমার আসল বাবা, নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করলাম। তিনি আমাকে ইমেল করতেন, ফোন করতেন এবং মাঝে মাঝে কলকাতায় আসতেন আমার সাথে দেখা করতে। রাহুলও আমার সাথে যোগাযোগ রাখত। সে বেঙ্গালুরুতে ট্রান্সফার নিয়েছিল, যা কলকাতা থেকে খুব দূরে নয়। আমরা মাঝে মাঝে দেখা করতাম। আনন্দ, আমি এখনও তাকে মনে মনে বাবা বলেই ভাবি, জেল থেকে বেরিয়ে এসেছেন। তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তিনি আমাকে এখনও তার মেয়েই মনে করেন। আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু আমাদের সম্পর্ক আর আগের মতো হবে না। আজ 5 বছর পর আমি আমার জীবন নিয়ে খুশি আছি। আমি আমার আসল বাবা অরুণকে চিনি এবং তার সাথে ভালো সম্পর্ক আছে। আমি ইতিহাসের একজন গবেষক হতে চাই, আমার মায়ের মতো। এবং রাহুল? সে এখন আমার স্বামী। আমরা গত বছর বিয়ে করেছি। আমরা বেঙ্গালুরুতে থাকি, যেখান থেকে আমি হাম্পি যেতে পারি আমার আসল বাবার সাথে দেখা করতে। আমার জীবনে অনেক উত্থানপতন এসেছে। কিন্তু এখন আমি জানি আমি কে। আমি সাবিত্রী, শিপ্রা এবং অরুণের মেয়ে। আর এটাই আমার জন্য যথেষ্ট।